কুইজ শেষ করতে হবে। হ্যাঁ স্যার কুইজের মার্কসটা যে আপলোড করা হয়নি স্যার। হ্যাঁ, তোমরা এটা দাও, আমি সবগুলো মার্কস আস্তে আস্তে আপলোড করে দিব। এই মাসে অনেক কাজ তো, আমি এক স্যার সপ্তাহ আমাদের মিডের মার্কটা দেখাইলেও স্যার ভালো হতো। হ্যাঁ, আমি 2 সপ্তাহ পরে তোমাদের মার্কস গুলো নিয়ে বসবো কাজ করতে। মানে রোজার পরে থেকেই মোটামুটি রোজার আগে শেষের দিকে পাবো আর কি, ঈদের আগে। ঠিক আছে, মার্কস নিয়ে যখন কাজ শুরু করবো তখন সবগুলো একবার আপলোড দিয়ে দেবো। আচ্ছা, এবার আসো তোমাদের হচ্ছে আমি। স্যার আমাদের কি 12টায় ক্লাস নেবেন প্রতিদিন? আচ্ছা, এই টাইমে ক্লাস নিলে কি সমস্যা কি তোমাদের? না স্যার। ফাঁকা আছে না না এই স্যার, টাইমে? আমার সমস্যা হচ্ছে শোনো, 11:30টায় ক্লাস শেষ করতে করতে 2-4 মিনিট এদিক সেদিক হয়ে যায়, আর একটা ক্লাস শেষ করে আবার আরেকটা শুরু করা খুব কষ্টের ব্যাপার। মাঝখানে একটু গ্যাপ থাকে। ঠিক আছে, স্যার আরেকটা কথা ছিল। বলো। স্যার অনেকে নাকি স্যার প্রেজেন্টেশন দেয় নাই স্যার, বাকি আছে আপনি বলতেছেন। প্রেজেন্টেশন দেয় নাই সেটা কেন দেয় নাই সেটার আগে কারণ আমাকে জানাইতে হবে, আর সেটা আমি নিব। তোমার হচ্ছে যখন আমি প্রেজেন্টেশনটা রিভিউ করতে বসবো তো তখন দেখবো যে আসলে কারা কারা মিসিং আছে, এবং সেই মিসিং গুলা কেন হয়েছে সেটা আমি জানবো এবং তারপর তাদের কাছ থেকে নিব। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো গতদিন করছিলাম কোন পর্যন্ত, একটু মডিফাই করছি আসলে। তোমার প্রথম দিন যা পড়াইছিলাম তার থেকে একটু কিছু জিনিস অ্যাড করা আছে। এগুলো তো পড়াইছিলাম তাই না? এই যে এখানে যেটা দিছি এটা নতুন অ্যাড করা আছে, থেরাপিউটিক অ্যাপ্লিকেশনটা দেখবা, গ্লুকোকর্টিকয়েড এবং মিনারেলোকর্টিকয়েডের। আর এটা তো পড়াইছিলাম নাকি? এগুলো মানে পড়ানো ছিল। এটা মানে একটি নতুন আসছে, সিনথেটিক কর্টিকস্টেরয়েডের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো পড়বা। এটা থাকবে ভাইভাতে চ্যাপ্টার, ঠিক আছে, এবং কুইজ, নেক্সট কুইজটা এই চ্যাপ্টার। আচ্ছা, এটা পড়াইছিলাম গ্লুকোকর্টিকয়েডের এসএআর, এটা আমি পড়ানো হয়েছিল। আমাদের কি এসে পড়াইছিলাম না আমি? এখান থেকে মনে হয় শুরু করার কথা ছিল, অ্যান্ড্রোজেন থেকে। জি স্যার, এসএআর অফ অ্যান্ড্রোজেন থেকে শুরু হবে। হ্যাঁ, এখান থেকে শুরু করার কথা ছিল। এসআরএ অফ অ্যান্ড্রোজেন এখান থেকে শুরু হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড্রোজেন। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা এসিআর মোটামুটি ম্যাক্সিমাম এসিআরই মুখস্থর বিষয়, বুঝলা? এখানে মানে খুব বোঝা জিনিস কম, এবং যে বোঝা জিনিসগুলো আছে তোমরা রিডিং করলে পারবা। যেমন যেটা বলছিলাম, অ্যান্ড্রোজেনের মধ্যে মেইন হরমোন যেটা টেস্টোস্টেরন, এটা বডিতে দেওয়ার পরে এটা এনজাইমেটিক কনভার্সন হবে, হওয়ার পরে তৈরি হবে কি ডাইহাইড্রো টেস্টোস্টেরন, মানে এখানে জাস্ট অ্যাডিশন হবে হাইড্রোজেন। তো ডাইহাইড্রো টেস্টোস্টেরন অ্যাকচুয়ালি এটার অ্যাক্টিভিটিটা দেয়। তাহলে টেস্টোস্টেরনের অ্যাক্টিভ ফর্ম কোনটা? ডাইহাইড্রো টেস্টোস্টেরন। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি এইটা স্যার। তোমার 17 বিটা হাইড্রক্সাইল গ্রুপ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটার আমি দুইটা অ্যাক্টিভিটি পাবো, একটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি, একটা হচ্ছে অ্যানাবলিক অ্যাক্টিভিটি। অ্যান্ড্রোজেনিক এবং অ্যানাবলিক অ্যাক্টিভিটি কি বলতে পারবা এটা? অ্যানাবলিক অ্যাক্টিভিটি, ক্যাটাবলিক অ্যাক্টিভিটি, অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি, পড়ো নি এগুলা? পড়ো নি এগুলা? অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি হচ্ছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সেক্সুয়াল যে তোমার ফাংশনগুলো আছে সেটা মেনটেন করে, তখন ওইখানে আমার ওই অ্যাক্টিভিটি গুলোকে বলবো হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি। আর অ্যানাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে মাসল বিল্ডিং প্রপার্টিজ, তার মানে এটা হচ্ছে তোমার স্ট্রাকচার রিলেটেড অ্যাক্টিভিটি দিবে, তোমার বডি স্ট্রাকচার, অ্যানাবলিক অ্যাক্টিভিটি। আর ক্যাটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে এনার্জি প্রোডিউসিং অ্যাক্টিভিটি, যেমন কার্বোহাইড্রেট ব্রেকডাউন, আদার্স যে তোমার সোর্স আছে এনার্জি সোর্স, সেগুলো ব্রেকডাউন, লিপিড ব্রেকডাউন, এসব করার মাধ্যমে কি করবে? এনার্জি প্রোডিউস করবে, হচ্ছে ক্যাটাবলিক অ্যাক্টিভিটি। তাহলে এই অ্যাক্টিভিটিগুলো পাবো কোত্থেকে? 17 বিটা হাইড্রক্সাইল ফাংশন। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে মেজর দুইটা পয়েন্ট সেটা হচ্ছে এই যে এটা 17 আলফা মিথাইল গ্রুপ, আর এটা হচ্ছে তোমার 17 বিটা অক্সিজেন। তো যদি 17 বিটা অক্সিজেন গ্রুপযুক্ত কম্পাউন্ডকে আমরা ওরালি দিই তাহলে এটার অ্যাক্টিভিটি পাবো না। কেন পাবো না? কারণ 17 বিটা হাইড্রক্সি গ্রুপটা হচ্ছে মানে বিটা অক্সিজেন গ্রুপটা হচ্ছে মেটাবলিজমের মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে। যখন মেটাবলিক চেঞ্জ হবে তখন এটা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে পারবে না। এই জন্য তোমার 7 বিটা অক্সিজেন গ্রুপযুক্ত কম্পাউন্ড ওরালি অ্যাক্টিভ না। তাহলে কোন গ্রুপটাকে আমরা ওরালি অ্যাক্টিভিটি পাবো আর কি, কোন গ্রুপ থেকে? এটা হচ্ছে 17 আলফা মিথাইল গ্রুপ।
17 আলফা মিথাইল গ্রুপ, কারণ এটা হচ্ছে কি প্রিভেন্ট দোজ মেটাবলিক চেঞ্জ। শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসতেছে। হ্যাঁ, কি বলছো? কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসতেছে। আমার কি নেট প্রবলেম নাকি? হ্যাঁ, সবার তো ক্ষেত্রেই তাই? না স্যার, জি শোনা স্যার, যাচ্ছে। না আমি স্যার, শুনতে আমরা তো পাচ্ছি। শুনতেছি। স্যার আচ্ছা, তাহলে কি বলছিলাম এখানে 17 বিটা অক্সিজেন গ্রুপটা হচ্ছে ওরালি অ্যাক্টিভ না, বাট 17 আলফা মিথাইল গ্রুপ হচ্ছে ওরালি অ্যাক্টিভ। কারণ কি 17 আলফা মিথাইল গ্রুপ হচ্ছে তোমার মেটাবলিক চেঞ্জটাকে, হ্যাঁ মেটাবলিক এই চেঞ্জটাকে প্রিভেন্ট করতে পারে। আরেকটা কি বলছে এখানে, অ্যালকাইল সাইড চেন 17 আলফা পজিশনের যদি আমি সাইড চেনটা লেন্থ ইনক্রিজ করি তাহলে অ্যাক্টিভিটি রিডিউস করবে। তার মানে শুধুমাত্র এখানে মিথাইলই থাকবে, তাই না? মিথাইল থেকে আর লম্বা করা যাবে না। বুঝতে পারছো এটা? এসিআরটা জি স্যার। এখানে মিথাইল থাকবে মোটামুটি এই, আর বাকি ছোটখাটো যে বিষয়গুলো আছে এগুলো পড়লেই বুঝবা। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই 17 পজিশনে যে গ্রুপটা যুক্ত হবে আর এটাকে আমরা স্টারে কনভার্ট করতে পারি, স্টার ফর্ম করতে পারি। এই যে দুটো স্টারের নাম লেখা আছে, যদি এরকম স্টার গ্রুপে কনভার্ট করি তাহলে এটার ডিউরেশন অফ অ্যাক্টিভিটি বাড়বে, লং ডিউরেশন অফ অ্যাকশন পাবো আমরা। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার হচ্ছে বাকি স্যার আরো। এটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, স্টার ফর্মে যদি আমি কনভার্ট করি 17 পজিশনে যে গ্রুপটা আছে সেখানে যদি আমি স্টার গ্রুপ যুক্ত করি তাহলে লং ডিউরেশন অফ অ্যাকশন পাবো। ঠিক আছে? জি স্যার। স্যার, আচ্ছা, হ্যাঁ বলো। 17 বিটা পজিশন কোনটা এখানে? আলফা বিটা পজিশন কোনটা বলো তো? স্যার আলফা তো স্যার ওই যে আমাদের মানে মূলকের পরপরই যে জি স্যার, এটা হলো আলফা। আর স্যার বিটা মূলকের পর পজিশন পরে তো সেটাকে তারপর। আমি কি বুঝাইছিলাম না আলফা বিটা পজিশনটা কেমন গ্রুপের? আলফা কার্বন বিটা কার্বন তো আলাদা বিষয়, বাট এখানে আলফা এবং বিটা সেটা কিসের উপর ডিপেন্ড করবে? স্টেরিওকেমিস্ট্রির উপর। আমি এটা গত ক্লাসে বুঝাইছিলাম না তোমাদের? ও জি স্যার, বুঝতে পারছি এটা। আচ্ছা, বুঝতে পারছো? উপরের দিকে এবং নিচের দিকে কোন অ্যাঙ্গেলে থাকবে সেটার উপর ডিপেন্ড করে আলফা বিটা হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমার মেইন গুরুত্বপূর্ণ বিষয়, এই যে হেটারোসাইক্লিক রিং। এখানে দেখতেছো না একটা হেটারোসাইক্লিক রিং যুক্ত আছে A এর সঙ্গে, দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এরকম যদি রিং আরো যুক্ত থাকে তাহলে দুইটা ড্রাগ আছে এখানে, আইসোক্সাজোল এবং পাইরাজোল রিং যুক্ত, এই কম্পাউন্ডটার অ্যাক্টিভিটি আমি বেশি পাবো। বুঝতে পারছো? এখানে যদি এরকম রিং যুক্ত থাকে তাহলে অ্যাক্টিভিটি বাড়বে। এই হচ্ছে এসএআর এটার। আচ্ছা, এবার ফিমেল সেক্স হরমোনের মধ্যে তো এগুলো তো জানোই, ফাংশন কে আর বুঝাইতে হবে? ওমেন কি কি ফাংশন দেয় এগুলা হরমোন। তারপরে তোমার হচ্ছে এস্ট্রোজেন, এটা তোমার হচ্ছে কোথায় তৈরি হয় এবং কি কি ফাংশন দেয় ফিমেল, এই কথা এগুলো তো তোমার পড়লেই বুঝবা, তাই না? অনেক আগেরই পড়া, আমি এসএআরটাই দেখাই তাহলে। এখানে কি সমস্যা আছে কোনো? এটা পড়তে কি বুঝতে পারো তোমরা এসব পড়ে? জি স্যার, বুঝতে পারবো। এগুলো তো আর এমন কঠিন কিছু না, তাই না? জি স্যার। আচ্ছা, এটা তোমার হচ্ছে এটা পড়বা, মানে এক্সাম্পল গুলা পড়বা, কোনটা ন্যাচারাল কোনটা সিনথেটিক এটা পড়বা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ইস্ট্রোজেনের এসএআর। ইস্ট্রোজেনের এসএআর এখানে তোমার হচ্ছে, পড়ো তো কেউ একজন, মানে সবগুলো প্রায় একই রকম কথা। হ্যাঁ, কে পড়বা? পড়ো, এটা দেখো বুঝতে পারো কিনা। তামান্না পড়ো তো। The most potent naturally occurring estrogen in human for both the estrogen receptor alpha and beta medicated action is 17 beta estradiol followed by estrone and স্ট্রিয়ল। estriol. তাহলে সব থেকে বেশি অ্যাক্টিভিটি পাবো কোনটার? এটা প্রথমে, তারপরে স্ট্রন, তারপর স্ট্রিয়ল, তাই না? এবং এই তিনটারই অ্যাক্টিভিটি কার কার সঙ্গে থাকবে? আলফা রিসেপ্টর এবং বিটা রিসেপ্টর, দুইটার সঙ্গে এই তিনটা ড্রাগ অ্যাক্টিভিটি দেবে। আচ্ছা, এরপরে পরেরটাতে কি বলছে এখানে? এটা কি রিং? Each estrogen contains হ্যাঁ পড়ো, এটা পড়ো তাহলে তারপরে বোঝাচ্ছি, বলো। Each estrogen contains a phenolic A ring with a hydroxyl group at carbon 3 and a beta hydroxyl group or
ketone in position 17 of ring D. বুঝতে পারছো? জি স্যার ওই যে জি স্যার, 17 ring D এর 17 নম্বর পজিশনে স্যার। হ্যাঁ, আর এটা কি অ্যারোমেটিক রিং না, তার মানে এটা কি হবে, ফিনল না? জি স্যার জি তাহলে স্যার। তাহলে এই পজিশনগুলো যদি এরকম ভাবে থাকে তাহলে আমি অ্যাক্টিভিটি বেশি পাবো। জি ঠিক স্যার আছে, এই কথাগুলোই বলছে এখানে। আর বাকিগুলো মোটামুটি একই রকম। তাহলে আমার যদি এই জিনিসগুলো চেঞ্জ করে ফেলি তাহলে অ্যাক্টিভিটি কি আর ঠিক থাকবে? না স্যার। না স্যার, তাহলে কমে যাবে। এটা এটা বলো তো কি বলছে। Removal of 3-hydroxyl group, epimerization of 17 beta hydroxyl group, induction of unsaturation in D ring, expansion of D ring drastically decrease the activity. তার মানে আমি এইখানে যেরকম ফিগার আছে আমি যদি সেভাবে রাখি তাহলে অ্যাক্টিভিটি ভালো পাবো। এখানে যদি আমি মডিফাই করতে যাই, এটা যদি হাইড্রক্সিল গ্রুপ বাদ দিই, এখানে যদি চেঞ্জ করি, রিংগুলোকে যদি এক্সপ্যান্ড করি তাহলে কি হবে, অ্যাক্টিভিটি ডিক্রিজ করবে, তাই না? জি স্যার জি স্যার জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমার এই যে এইখানে যে ড্রাগগুলো আছে, তিনটা ড্রাগ, সাবকিউটেনিয়াস অ্যাক্টিভিটি কোনটা বেশি পাবো এবং ওরাল অ্যাক্টিভিটি বেশি পাবো কোনটা, বলো। স্টেরয়েডের অ্যাক্টিভিটি বেশি হচ্ছে কোন কোন রুটে? সাবকিউটেনিয়াস Subcutaneous route, স্টিরিওল অ্যাক্টিভিটি কোন রুটে বেশি? ওরালে বেশি স্যার oral route ওরালে বেশি। ওরাল, এইগুলো মুখস্থ করবা মোটামুটি। এইটার মেন এসিআর বলতে এই কয়টাই জিনিস আছে এখানে। এখানে একটা জিনিস আসলে লেখা আছে কিন্তু এটা ঠিকভাবে লেখা নাই, ঠিক আছে? এটা এমন, আমি আসলে স্লাইড থেকে নিছি তো, নেটে সার্চ দিয়ে যেখান থেকে পাইছি মোটামুটি ভালো মনে হচ্ছিল সেখান থেকে নিছি। এই লাইনটা কনসেপ্ট ঠিক নাই। কি বলছে বলো তো এখানে? The compound without steroid nucleus also shows activity. স্যার এটা এখানে কি অ্যাক্টিভিটি দেখায় স্যার, এটা তো বলে নাই। জি স্যার, কি আচ্ছা, অ্যাক্টিভিটি দেখায়? হ্যাঁ আচ্ছা, এইখানে একটা বিষয় হচ্ছে কি, এইটা ঠিক আছে তোমার লাইনটা একদম পুরোপুরি ভুল সেটা বলা যাবে না, কিন্তু লেখার অর্গানাইজেশন ঠিক নেই। এখানে বিষয় হচ্ছে কি, তোমরা যে মেডিসিনাল কেমিস্ট্রি 2 এর যে প্রথম চ্যাপ্টার ছিল ড্রাগ ডিজাইন ডেভেলপমেন্ট, ওইখানে একটা জিনিস পড়ছিলা, সিম্পলিফিকেশন অফ স্ট্রাকচার, রিজিডিফিকেশন, সিম্পলিফিকেশন। জি স্যার, জি পড়ছিলাম। স্যার। আচ্ছা, ওটার কনসেপ্টটা কি ছিল, যে ফার্মাকোফোর যে পার্টটা আমার মেইনলি দরকার অ্যাক্টিভিটির জন্য সেটাকে ঠিক রাখবো, আর বাকি যে অংশগুলা যেটা দরকার নাই, রিং জাস্ট বড় করে রাখছে, ওকে, যে পার্টগুলো কেটে বাদ দিলেও অ্যাক্টিভিটি মোটামুটি ভালো থাকবে, তাই না? তার মানে সিম্পলিফিকেশন অফ দ্য স্ট্রাকচার। এই ক্ষেত্রে তোমার জি যে স্যার। ড্রাগটা আছে, এই ড্রাগটার আমি যদি মেইন পোর্শন গুলা ঠিক একই পজিশন ওইভাবে রেখে যে জিনিসগুলো বাদ মানে দরকার নাই সেই অংশগুলোকে যদি আমি বাদ দিই, তা মোটামুটি অ্যাক্টিভিটি পাবো, অপটিমাম অ্যাক্টিভিটি পাবো। ঠিক সিম্পলিফিকেশনের ওই টেকনিকটা এখানে ফলো করছে, কিন্তু লাইনটা ওইভাবে বলা নাই। শুধু মনে রাখবা যে সিম্পলিফিকেশন করলেও অ্যাক্টিভিটি ঠিক থাকবে এটা। ঠিক আছে? স্যার, হ্যাঁ, এখানে বলো। হচ্ছে স্টেরয়েড নিউক্লিয়াসের কথা বলছে, তাহলে স্যার স্টেরয়েড নিউক্লিয়াসের যে পার্ট গুলো আছে আমরা যদি কোনো হ্যাঁ, পার্ট বাদ দিয়ে দেই তাহলে তো হ্যাঁ, স্যার অ্যাক্টিভিটি সমস্যা হবে না স্যার? অ্যাক্টিভিটিটা আসলে আসবে কোত্থেকে? কোনো অ্যাক্টিভিটি তো দিবে না স্যার। ফার্মাকোফোর থেকে, তাই না? ফার্মাকোফোর গুলোকে আমি যদি তার জায়গা মতো পজিশনে ঠিক রাখতে পারি অন্য কোনো নিউক্লিয়াসের মাধ্যমে, তাও অ্যাক্টিভিটি আমি এরকমই পাবো, এটা বলছে এখানে। তবে মেনলি এটা হচ্ছে তোমার স্টেরয়েডাল সোর্স থেকে আসে, সেজন্য এটাকে স্টেরয়েডাল নিউক্লিয়াস আমি বলবো, যে স্টেরয়েডাল ড্রাগ এটা। বাট এখানে একটা ডেভেলপমেন্টের কথা বলা আছে, স্টেরয়েডাল রিংটাকে চেঞ্জ করার পরে যদি আমি অন্য কোনো স্ট্রাকচারের মাধ্যমে তার ফার্মাকোফোর গুলোকে তার পজিশন অনুযায়ী ঠিক রাখি তাহলে অ্যাক্টিভিটি আমি পাবো। ঠিক ওই সিম্পলিফিকেশনের টেকনিকটা এখানে বলছে, বুঝতে পারছো? জি স্যার। কিন্তু এটা ওইভাবে সরাসরি কেউ যদি এক কথায় পড়তে যায় তাহলে সে এটা মনে করবে যে ভুল বা কিছুই বুঝবে না, তাই না? এই লাইনটা থেকে তার মানে সিম্পলিফিকেশন রিজিডিফিকেশনের সেই কনসেপ্ট এটা বুঝাইতে হবে, বুঝতে পারছো? এটা যদি মনে হয় যে স্যার এটা কঠিন মনে হচ্ছে, এই লাইনটা বাদ দিতে পারো, এটা দরকার নাই এখানে SCR এর মধ্যে। এরপর হচ্ছে তোমার প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনের আমরা এখানে সোর্সটা কি, প্রোজেস্টেরন তৈরি হয় কোত্থেকে বলো তো? পড়াইছিলাম 21 কার্বন বিশিষ্ট কম্পাউন্ডটাকে কি বলছে? প্রেগনিনোলন, তাই না? এটাকে জি এটাকে স্যার। আমরা প্রি হরমোন বলবো, এখান থেকে তৈরি হয় আর কি, এটা প্রি হরমোন এটা। তো এটারও এক্সাম্পল আছে অনেক। দেখো এখানে কি বলছে, তোমার হচ্ছে যে সিনথেটিক এবং ন্যাচারাল, এগুলো মুখস্থ করবা। এসিআর, এই এসিআরটা হচ্ছে তোমার
স্টেরল নিউক্লিয়াস এসেনশিয়াল অ্যাক্টিভিটি বলছে। তারপরে সেভেন্টিল আলফা, এই যে এই পজিশনে এই এই গ্রুপগুলো যদি আমি অ্যাড করি তাহলে অ্যাক্টিভিটি কমে যাবে। ইথেনাইল, ইথাইল, এইসব যদি মিথাইল, আরো যদি মিথাইল এখানে অ্যাড করি তাহলে এখানে অ্যাক্টিভিটি কমে যাবে। তা আছে এরকম, এটাই হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার। তারপরে তোমার এখানে কি বলতেছে দেখো, তবে যদি এখানে 19 এই যে C3টা যদি রিমুভ করি সেখানে অ্যাক্টিভিটি আরো বেশি হবে, মানে যত সিম্পলিফাই করা যাবে তত অ্যাক্টিভিটি বাড়বে। তার মানে এখান থেকে কোনটা বাদ দিব আমরা? 19 বলতে বোঝাচ্ছে এটা, তাই না? এই গ্রুপটা। আচ্ছা, এরপরে আসো তোমার হচ্ছে আনসেচুরেশন অফ বি এন্ড সি রিং, এটারও তোমার অ্যাক্টিভিটি ইনক্রিজ করবে। এই কথাগুলো ধর সবগুলাই মানে মুখস্থ করতে হবে এখানে, ঠিক আছে? অনেকগুলো স্ট্রাকচার রিলেটেড কথা, তো সবগুলো স্ট্রাকচার এখানে দেওয়া নাই। তুমি পড়ো তো, দেখো বুঝতে পারো কিনা। এটা কি বলছে বলো তো? পড়ো, কেউ একজন পড়ো এটা। আমার নাম, এটা বলো তো কি বলছে। Sir, acetylation of 17 beta hydroxyl of norethindrone, হ্যাঁ, long duration of action. তাহলে অ্যাসিটাইলেশন জিনিসটা কি বোঝো? অ্যাসিটাইল গ্রুপ যুক্ত করা, জি স্যার। তাই না? তাহলে এখানে কি আছে? অক্সিজেন আছে। এই অক্সিজেনটাকে আগে কি করতে হবে? রিডাকশন করতে হবে। রিডাকশন করলে কি হবে? সেখান থেকে অ্যালকোহল গ্রুপ আসবে না? জি স্যার। সেটাকে যদি আমরা আবার অ্যাসিটাইলেশন করি তাহলে অ্যাসিটাইল গ্রুপ যুক্ত হবে। তার মানে এর কি পোলারিটি কমে যাচ্ছে, লিপিড সলিবল বেড়ে যাচ্ছে, তাই না? অ্যালকাইল গ্রুপ যুক্ত হলে লিপিড সলিবল বাড়বে না? নন পোলার হবে না স্যার। বেশি? যখন নন পোলার বেশি হবে তখন কি লং ডিউরেশন অফ অ্যাকশন পাবো। এবার কি বুঝতে পারছো? মানে অনেক কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে এই বিষয়গুলোতে। এটা কি বোঝনি নাকি আবার বলবো? স্যার বুঝতে পারছি তো। হ্যাঁ, বুঝতে পারছো তাই না? মোটামুটি সবগুলাই হচ্ছে তোমার স্ট্রাকচার রিলেটেড কথা আর কি এখানে। আচ্ছা, এরপরে লাস্ট যে পয়েন্টটা আছে, হরমোনাল কন্ট্রাসেপটিভ, কোনটা তোমার সিনথেটিক কোনটা ন্যাচারাল, এটা দেখবা। এটার কাজ কি সেটা তো জানোই, এটার পড়ানোর কিছু নাই, স্ট্রাকচারটা দেখবা। লাস্ট পয়েন্ট আজকের ক্লাসের সেটা হচ্ছে তোমার স্টেরয়েড হরমোনের সিনথেসিস পাথওয়েটা। এই ফিগারটা দেখো তো কি বলছে। ফিগার কি বোঝা যাচ্ছে? স্যার একটু অস্পষ্ট, মানে লেখাগুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, একদমই কি দেখা যাচ্ছে না? দেখা স্যার যায় কিছু বোঝা যাচ্ছে আচ্ছা, দেখা লেখা। যাচ্ছে। এটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল থেকে পাবো কোনটা আমরা প্রথমে? প্রেগনিনোলন। প্রেগনেন্ট। আচ্ছা, এখান থেকে তোমার তৈরি হবে কোনটা? প্রোজেস্টেরন। এটা তৈরি হবে কোথায়? কার্পাস লুটিয়াম, ওভারির যে কার্পাস লুটিয়াম থাকে সেখানে, ঠিক আছে? এইখান থেকে এই যে তোমার প্রোজেস্টেরন, এটা আবার দুইটা জায়গায় যাবে। একটা হচ্ছে তোমার যদি এই ফর্মে প্রেগনিনোলন ফর্মেটা যদি তোমার টেস্টোস্টেরনে যায়, সেখান থেকে কি পাবো? অ্যান্ডেস্টেরোডায়ন। সেখান থেকে পাবো হচ্ছে তোমার টেস্টোস্টেরন, তাই না? মেল হরমোন যেটা। তার মানে তখন এটা কি হবে? কোলেস্টেরল থেকে প্রেগনিনোলন, সেখান থেকে প্রোজেস্টেরন, সেখান থেকে আবার এই জিনিসগুলো তৈরি হবে। আচ্ছা, তারপরে তোমার প্রোজেস্টেরন যদি তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যায় সেখান থেকে কি পাবো? অ্যাড্রিনাল গ্ল্যান্ডে গেলে কর্টিসল। কর্টিসল। মানে কি সেটা? সেটা একটা স্ট্রেস এটা কি হরমোন? গ্লুকোকর্টিসল, তাই না? গ্লুকোকর্টিকয়েড না? জি স্যার। মিনারেলকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, সেই হরমোনগুলো পাবো কোত্থেকে আমরা? এই যে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। তার মানে হ্যাঁ, এটা তৈরি হচ্ছে কোত্থেকে? এটা পাচ্ছি এই যে তোমার হচ্ছে কি প্রোজেস্টেরন থেকে। প্রোজেস্টেরন থেকে স্যার। হ্যাঁ, এখান থেকে। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে এইটা হচ্ছে তোমার টেস্টোস্টেরনের এই ফর্মটা যদি আবার ওভারিতে যায় সেখান থেকে কি হবে? স্টেরল তৈরি হবে। তার মানে কি সবগুলা জিনিসই জাস্ট কয়েকটা গ্রুপ এদিক সেদিক হলে তাদের নাম এবং ফাংশন চেঞ্জ হচ্ছে, তাই না? সবগুলা কিন্তু কোলেস্টেরল থেকে আসছে, স্টেরল নিউক্লিয়াস থেকে আসছে, জাস্ট তাদের চেঞ্জ হয়েছে কি কিছু সাইড গ্রুপ, তাই না? তার মানে ফার্মাকোফোর এই
চেঞ্জ হলেই তাদের অ্যাক্টিভিটি মার্ক চেঞ্জ হচ্ছে, এই কথাই এখানে বলা আছে এই ফিগারে। তাহলে কমন ফ্রি হরমোন কোনটা? Pregnenolone. আসছে কোত্থেকে? Cholesterol. কোলেস্টেরল থেকে। কর্টিসল। তাহলে লিভারে বা তোমার হচ্ছে যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যায় সেখান থেকে আমরা পাবো কি? কর্টিসন, কর্টিকোস্টেরয়েড, তাই না? যদি কিডনিতে যায় পাবো কি? অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন। যদি ওভারিতে যায় ফিমেল সেক্স হরমোন। যদি টেস্টিসে যায় মেল সেক্স হরমোন, তাই না? তাহলে এই হচ্ছে তোমার এর অনেক স্ট্রাকচার আছে, এটা তোমার প্রত্যেকটা সিনথেসিস অনেক বড় বড় স্ট্রাকচার, সেটা এখানে দেওয়া নাই, জাস্ট নামগুলো পড়বা কোত্থেকে কি তৈরি হয়, ঠিক আছে, এবং কোন কোন অর্গানে সেগুলো তৈরি হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার এই চ্যাপ্টারের মোটামুটি পড়া শেষ। এটা পড়া একটু বেশি বাট সহজ আছে, মুখস্থ করতে হবে একটু বেশি, নাকি? স্যার তাহলে প্রোজেস্টিন আর হচ্ছে প্রেগনিনোলন দুইটা কি স্যার সেম কম্পাউন্ড? মোটামুটি প্রোজেস্টিন আসলে এই যে প্রোজেস্টেরনটাকে একটু মডিফাই করে প্রোজেস্টিন বলা হয়। প্রোজেস্টিন প্রেগনিনোলন থেকে প্রোজেস্টিনটা তৈরি হয়, ঠিক আছে। কারণ অনেকেই বলবা যে স্যার এই যে ওভারি এটা তো আসলে ফিমেলে থাকবে, মেলে থাকবে না, তাহলে মেলের ক্ষেত্রে আমি আবার এইসব জিনিস কিভাবে পাবো, তাই না? এই প্রোজেস্টেরনটাকে প্রোজেস্টিন বলা হয়। প্রোজেস্টিনের নেটে সার্চ দিয়ে দেখবা সেরকম আলাদা কোনো স্ট্রাকচার নাই, এই প্রোজেস্টেরনটাই সবসময় দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার তোমার হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দাও। সিক্সটি নাইন আছো? Present, sir. 38, প্রেজেন্ট স্যার। 47, Yes, sir. 49, Yes, sir. 51, 52, স্যার 56, 70, ইয়েস স্যার। 70, 70 আছে, 71, প্রেজেন্ট স্যার 72, স্যার 70 70 দিছি আমি, 72 নাই, 74, ইয়েস স্যার আচ্ছা 77, Yes, sir. 78, 79, 79 নাই, প্রেজেন্ট স্যার Yes, sir. 81, Yes, sir. 85, Sir, 89, still 85. Yes, sir. 89, আচ্ছা 92, ইয়েস স্যার 93, ইয়েস স্যার। 95, Present, sir. 98, Yes, sir. 100, 102, 6, 9, ইয়েস স্যার। 11, ইয়েস স্যার 13, 14, প্রেজেন্ট 15, স্যার 15, Yes, sir. 16, Sir, 113 আছে তো 113 কই কথা বলে না কেন তাহলে? আছে নাই। আর আসি স্যার 113 16, 1203, প্রেজেন্ট স্যার। 21, ইয়েস স্যার 23, 23 নাই, 24, জি স্যার আসি 26, প্রেজেন্ট স্যার 27, ইয়েস স্যার মিসিং আছো কে বলো? সবাই আছো না? যারা আছো সবাই দিছো প্রেজেন্ট।